শাওয়ার থেকে বেরিয়ে চুল তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে একধ্যানে চেয়ে আছে বিছানায় শুয়ে থাকা মানুষটার দিকে। না চাইতেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল শুভার। কাল ছিল শুভার বাসর রাত। সব মেয়ের মতো শুভাও স্বপ্ন দেখেছিল বাসর রাত নিয়ে, কিন্তু কাল রাতে এতদিনের জমানো স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে। ঘুম ভেঙে দুচোখ মেলতেই সামনে শোভাকে এইভাবে তাকাতে দেখেই মেজাজ খারাপ হয়ে যায় নীলাদ্রি। চোখ রাঙিয়ে তাকায় শোভার দিকে, তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। শোভা এবার কাঁদতে কাঁদতে বসে পড়ে বিছানার পাশে। বাসর রাতে বসে বরের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল শোভা। হঠাৎ সজোরে গালে চড় বসলো শুভার। আচমকা চড়টা পড়ায় ঘুমের ঘরে চমকে উঠে পড়ল। নীল চুল ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো শুভাকে। মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে, শরীর ঢুলছে। নীল ড্রিঙ্কস করেছে। বিশ্রী ড্রিঙ্কসের গন্ধে নাক মুখ জ্বলে উঠছে। খুব শখ বড় লোকের বউ হওয়ার। ভালোই তো মানুষকে ফাঁসাতে পারে তোদের পরিবার। মনে রাখ, তোকে কোনোদিনও আমি বউ হিসেবে মানব না। তোর কারণে আজ আমি আমার ভালোবাসাকে হারালাম। কি ভেবেছিস তোকে আমি বউয়ের মর্যাদা দেব? কোনোদিনও তা হবে না বলেই শুভাকে ধাক্কা দিয়ে বেডের উপরে পড়ে যায়। তারপর নীল মাথা ঘুরে পড়ে গেল। আমি গিয়ে জুতাগুলো খুলে তাকে বিছানায় সোজা করে শুইয়ে দিলাম। সারা রাত কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে শুভা। এদিকে শাওয়ারের পানি ছেড়ে ভাবতে থাকে গতকালকের ঘটনা। কাল খুব বাজে ব্যবহার করেছে নেশার ঘরে। বউ হিসেবে মীরা ছাড়া অন্য কাউকে ভাবতে পারে না আমি। এখন মীরাকে কি বলবো বুঝতে পারছি না। মীরা যদি এই বিয়ের কথা জানে তাহলে কি হবে? না, আর ভাবতে পারি না আমি। এই মেয়েকে যে করে হোক জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। মীরা কোনো কিছু জানার আগেই আমাকে ব্যবস্থা করতে হবে। শাওয়ার শেষে রুমে এসে কাপড় বের পড়তে যাবে, ঠিক তখনই খেয়াল করলো খাটের কোনায় বসে থাকা মেয়েটিকে দেখে ভেজা চলে টিপ টিপ করে পানি পড়ছে। সাথে কিছুটা বিরতি দিয়ে দুচোখ বেয়েও নোনা জল পড়ছে। দুই ভিন্ন প্রকার জল মিশে একাকার হয়ে গেছে। নীলের বুকের পাশে কেন যেন চিনচিন করে ব্যথা জাগে ওই নোনা জল দেখে। সুভার চোখে অশ্রুধারা যেন থামতেই যাচ্ছে না। চোখ মুছতে মুছতে লাল হয়ে গেছে চোখ মুখ। হঠাৎ পাশ থেকে কারো কণ্ঠস্বরের সামনে ফিরে থমকে যায়। নীল বলল সরি। নীলের মুখে সরি শব্দটা শুনে শুভা অবাক হয়। শোভা চোখ মুছে বলল জি মানে মানে কি বলছেন? লিসেন, আমি এত ভনিতা করতে পারবো না। সোজা কথা হলো, কাল রাতে নেশার ঘরে তোমার সাথে যে মিসবিহেভ করেছি তার জন্য রিয়েলি আমি সরি। কথাগুলো দ্রুত বলে চলে গেল রুম থেকে নীল। শোভা অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল। নীলের ব্যবহারে নীলের মুখে সরি শুনে কেন যেন ভালো লাগলো খুব। কিন্তু নীল রাতে যা বলেছিল সব কি ভুল ছিল কি জানি, হয়তো তাই হবে। শুভার ভাবনায় ছেদ পড়লো রোদেলির আওয়াজে। রোদেলি নীলের ফুফাতো বোন। কি ব্যাপার, ঘুম কি ভাঙলো নবাব নন্দিনীর? শুভাকে দেখে মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন করে তাকালো রোদেলি। বলল তা ঘুম কি ভেঙেছে মহারানী আপনার, নাকি আরো একটু ঘুমাবেন? শুনেছি মা বাবা নেই, তাই বুঝি জানো না যে নতুন বউকে সবার আগে উঠতে হয়? আমি তো জানতাম তোমার মতো ফকিন্নির মেয়েগুলো এইসব বেশি জানে, কিন্তু তোমার হাব ভাব তো বিয়ের রাতেই পাল্টে গেছে দেখি। ঝাঁঝালো স্বরে কথাগুলো বলল রোদেলি। মৃত পিতামাতাকে নিয়ে এমন কথা শুনে কেঁদে দেয় শুভা। শুভা বলল এইসব কি বলছেন আপু? ওই আমার সামনে এসব ন্যাকামো কান্না করবি না বলে দিলাম। আমার সহজ সরল ভাইকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, আবার এখন নাটক করা হচ্ছে তাই না? তোদের মতো গরিব মেয়েকে চিনি না আমি ভেবেছিস? শুভা অসহায় হয়ে কেঁদেই যাচ্ছে। কি আর করবে, এমন নতুন অজানা অচেনা পরিবেশ। এমন করে কেউ কিছু বললে কাদা ছাড়া কি আছে শুভার? পরিচিত হলেও কোনো জবাব দিত না শুভা। নরম স্বভাবের মেয়ে শুভা। এবার ন্যাকামো কান্না বাদ দিয়ে নিচে এসো, ব্রেকফাস্ট করতে চলেন আর আমাকে উদ্ধার করেন। উফ, মম যে কেন এই মেয়েকে বউ হিসেবে মেনে নিল। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। শোভা চোখ মুছে শাড়ির আঁচল টেনে ঘোমটা দিয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটা ধরলো। মনে হাজারো ভয় সংকোচ নিয়ে শোভাকে ডাইনিং রুমে আসতে দেখেই নীলের ফুফিমা হেসে কাছে এসে বুকে টেনে নিলেন। তারপর কপালে চুমু দিলেন। ফুফিমা বলল ভাইজান, সত্যি তো তুমি চাঁদ ঘরে নিয়ে এসেছো। আয় মা, টেবিলে বসো বলেই টেবিলে বসিয়ে দিল। শোভা বসার আগে ব্রেকফাস্টে বসা নীলের বাবার পায়ে সালাম করে নেয়। মামি ভাবিরা শিখিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির বড়দের নাকি নতুন বউরা এইভাবে সম্মান করে। নীলের বাবা বলল বোমা, ইনি তোমার ফুফু শাশুড়ি। এই কথা শুনে পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। ফুফিমা বলল থাক থাক। শুভা হাত পা ছোঁয়ার আগে ধরে ফেলে। শোনো মা, আজ থেকে এই বাড়ির সকল ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। তুমি এ বাড়ির বউ, আমার নীলের বউ। তোমার স্বামীটা একটু রাগী, কিন্তু মনের দিক দিয়ে খাঁটি হীরা। তোমাদের যেভাবে হুট করে বিয়ে হলো তাতে নীল হয়তো একটু রেগে আছে। ও কিছু না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফুফি একটু ঝুঁকে শুভাকে জিজ্ঞাসা করলো নীল অনেক কঠিন কথা বলে ফেললো মা? শুভা বলল না না। শ্বশুর বলল মা রে, তোর মা আর আমি খুব ঘনিষ্ঠ বন্ধু। তোর সব কথাই আমি জানি। তুই এটা ভেবে কষ্ট পাবি না যে আমি তোর উপর করুণা করেছি। আমার মা মরা ছেলের উচ্ছন্নে যাওয়ার জীবনকে আবারও গোছালো করে দে। পারবি না আমার ছেলেটাকে সঠিক পথে ফিরিয়ে আনতে? মাথায় হাত রেখে বলে নীলের বাবা। জি চাচা যান, পারবো। এই বোকামে, চাচা যান না, বলো বাবা। এখন থেকে ইনিই তোমার বাবা। শুভা চেয়ে রইল কিছুক্ষণ, কারণ বাবা শব্দটা কাউকে বলেছিল কিনা ঠিক মনে নেই। কথা বলার পর থেকেই তো বাবাকে দেখাই হয়নি। শুভার কাছে নীলের বাবাকে বাবা ডাকতে কেমন যেন লাগলো। তারপরও ডাকলো। শুভার মুখে বাবা ডাক শুনে খুশি হলো নীলের বাবা।
সবাই নাস্তা করছে। এমন সময় নীল বাহির থেকে আসলো, দেখলো সবাই নাস্তা নিয়ে ব্যস্ত। নীল ড্রয়িং রুমে সোফায় বসলো, ভাবলো সুভাকে নিজের জীবন থেকে সরিয়ে মীরার কথা বাবাকে জানাবে। আর দেরি করা যাবে না, মীরা ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। কিরে, সকালে কই গিয়েছিলি? সবাই তোর জন্য নাস্তা না করে বসে আছে। ফুফিমার কথায় নীল শুভ্রার দিকে আর চোখে তাকায়। নীল বলল, একটু ছাদে গিয়েছিলাম। এখানে বসেছিস যে, সমস্যা কি? রোজ এখানেই তো বসি। ভাবি এসে বলল, আগের দিন বাগে খাইছে দেবরজি, তুমি আর আগে সে নীল নেই। আর এখন তোমার বিয়ে হয়েছে, তুমি কি এখন আর একা? তোমার সবকিছু ভাগ নেওয়ার লোক চলে এসেছে, তাই এখন তুমি তার পাশে গিয়ে বসে একসাথে নাস্তা করবে, বুঝলে? হোয়াট ননসেন্স, কি বলছো এসব? আমি যা ছিলাম তাই থাকবো, এসব নিয়ম নীতি আমি মানতে পারবো না। বাবা বলল, নীল, যা বলা হয়েছে বোঝার চেষ্টা করো। সব সময় নিজের জিদ দেখানো কি খুব প্রয়োজন? নীল বাবার কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও সুভার পাশে গিয়ে বসলো। সুভার খুব অস্বস্তি লাগছে। তারপর নীল পাশে বসায় বুকটা ধুকফুক করছে। ফুফি তো খুব আদর করে খাবার প্লেটে উঠিয়ে দিচ্ছে। নীলের বাবা ব্রেকফাস্ট শেষ করে উঠে যাওয়ার সময় নীলকে নিজের রুমে পার্সোনাল কথা আছে বলে যেতে বললেন। রাতের বেলা, ভাবি তোমার সাথে একটা জরুরি কথা ছিল। ভাবি বলল, জানি, কি জরুরি কথা? নিশ্চয় তোমার বউয়ের কথা। না ভাবি, আমি খুব বড় রকমের সমস্যায় পড়েছি, তোমার সাহায্য লাগবে। ভাবি মাথা নেড়ে বলল, আমি জানি তো কি সাহায্য লাগবে। বউয়ের সাথে একা সময় কাটাতে চাও তো? ওকে, নো প্রবলেম, ব্যবস্থা হয়ে যাবে। তার জন্য অবশ্য ঘুষ লাগবে। হাসতে হাসতে কথাটা বলল। ভাবি প্লিজ, আই এম সিরিয়াস। ভাবি একটু এদিকে আসো। ওকে ওকে, আসছি, নাও আই এম সিরিয়াস। বলো। নীল বুঝতে পারছে ভাবি দুষ্টমির মুডে আছে। এই সময় ভাবির এই দুষ্টমি নীলের কাছে বিরক্তিকর লাগছে, তাই কথা না বলে চলে যেতেই ভাবি হাত ধরে ফেললো। আচ্ছা সরি, বলো কি বলবে? কিভাবে শুরু করব ভাবি? কিন্তু যে করে হোক কথাটা আমাকে বলতেই হবে। আমার জীবন মরণ জড়িয়ে রয়েছে এ কথায়। ভাবির মনে কেন যেন অজানা আতঙ্ক ঢুকে গেল নীলের এসব কথা শুনে। নীল, কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বলো, ভয় হচ্ছে। কিন্তু কিছুক্ষণ কপাল চুলকিয়ে বলতে লাগলো, ভাবি আমি অন্য কাউকে ভালোবাসি। এক নিঃশ্বাসে কথাটা চোখ বন্ধ করে বলল, কি? তুমি জানো নীল, তুমি কি বলছো? এসবের মানে কি? ভাবি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি ভালো করে জানো বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে। আমার কোনো উপায় ছিল না তখন, কিন্তু তাই বলে যাকে ভালোবাসি না তাকে নিয়ে ঘর করতে পারা ইটস ইম্পসিবল ফর মি। খুব সহজে কথাটা বলে ফেললে নীল। তোমার কাছে আমি এমন আচরণ আশা করিনি। কি করে পারো একটা মেয়ের জীবন নিয়ে খেলতে? এই এতিম মেয়েটার কি হবে একবার ভেবেছো তুমি? যেমন পরিস্থিতিতেই বিয়েটা হোক, শুভা শরীয়ত মোতাবেক তোমার বউ, তোমার দায়িত্ব শুভা। স্বামী হিসেবে তুমি ওকে কোনোভাবে ইগনোর করতে পারো না। নীল ভাবির এমন কথায় ভেতরে ভেতরে আরো চিন্তিত হলো। ভেবেছিল ভাবি হয়তো ওর সমস্যাটা বুঝবে, কিন্তু না, ভাবি তো কাল আসা মেয়েটার জন্যই ভাবছে। নীলের মাথা কাজ করছে না কিছু। স্বামী হিসেবেও দায়িত্ব আমি ডিভোর্স দিয়ে তো শেষ করতে পারবো। ভাবি তোমরা কেউ আমার সমস্যা বুঝতে চেষ্টা করছো না। আমি মীরাকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কারোর সাথে সংসার করা আমার জন্য অসম্ভব। মীরা? কোন মীরা? সেলিম আঙ্কেলের মেয়ে মীরা। নীল, তুমি কি বলছো এসব? তোমার একটা ভুল ডিসিশন দুটো পরিবারের মধ্যে দেবে থাকা লাভাকে জাগিয়ে তুলবে। প্লিজ নীল, যা হয়েছে মেনে নাও। প্রথমে সমস্যা হলে পরে ঠিক হয়ে যাবে, দেখে নিও। ভাবি তোমার কাছে এসেছিলাম একটা সুস্থ সমাধানের আশায়, তুমি কাজটা ভালো করলে না। এই কথা বলে চলে গেল নীল। নীল রুমে এসে বিছানার উপর দুহাত কপালে ঠেকিয়ে বসে পড়ে। মুহূর্তে ইচ্ছে হচ্ছে পুরো পৃথিবী তছনছ করে দিতে। দুচোখ দিয়ে না চাইতেও জল গড়িয়ে পড়ছে। ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। ভাবি যদি এমন রিয়েক্ট করে তবে নীলের কষ্ট যে আর কেউ বুঝবে না। মীরা কেউ বলতে পারছে না। যদি মীরা ভুল বোঝে, উফ, আর ভাবতে পারছি না। তারপর বাবার রুমের দিকে যায়। বাবার রুমে ঢুকতে দেখে বাবার ফুফু বসে কথা বলছে। বাবা আসবো? হ্যাঁ আয়। নীল, আমি জানি বিয়েটা তোর ইচ্ছের বিরুদ্ধেই হয়েছে, তাই আমি চাইবো তুই বিয়েটা মন থেকে মেনে নে। আমি কিছুদিনের মধ্যেই তোদের জন্য বড় করে বিয়ের রিসেপশন রেখে তোদের বিয়ের বিষয়টা সোসাইটিকে জানাতে চাই। বাবা আমার কিছু কথা ছিল। বল। বাবা এই বিয়ে মানা আমার পক্ষে কঠিন। কি বলতে চাচ্ছিস? আমার কথা কি তুই অমান্য করবি? বাবা আমি সেটা বলতে চাচ্ছি না। আমি শুধু বলছি ওর বয়স তো 18 বছরের কম। তুমি যদি এখন বিয়ের বিষয়টা সোসাইটিকে জানাও তো বিষয়টা ভালো চোখে দেখবে না কেউ। তাই বলতে চাচ্ছিলাম ওর 18 পূর্ণ হলে না হয় সোসাইটিকে জানিও। বাবা হেসে দিল। ঠিক বলেছিস। তাছাড়া এখন তো খুব ছোট, এখন ওকে এত প্রেশার দেওয়া ঠিক হবে না। আমি ওর জীবন নষ্ট করতে চাই না বাবা। আসলেই তো ঠিক বলেছিস। আমি খুব খুশি হয়েছি বাবা তোর কথায়। আমার মনে ভয় ছিল ওই এতিম মেয়েটাকে তুই মেনে নিবে নাকি, কিন্তু না, তোর কথা শুনে আমার বিশ্বাস জেগেছে শুভার জন্য তোর চেয়ে উত্তম স্বামী আর হবে না। নীল সত্যি তোর মতো ছেলে হয় না। আচ্ছা যা বাবা, গিয়ে বিশ্রাম নে। জি ফুফিমা। চলে আসলো। নীল রুম থেকে বের হতেই দেখে বাইরে ভাবি চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। কেন মেয়েটার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? নীল ভাবির কথা শুনে থেমে যায়। আমাকে বলছো এমন তো ছিলে না নীল তুমি, নাকি আমার এতদিনের ধারণা ভুল ছিল? এত নিষ্ঠুর কি করে হতে পারো তুমি? কি বলছো? কি করেছে আমি? ন্যাকামি করো না। কেন কষ্ট দিচ্ছ শুভাকে? ওর কি দোষ? ও সব বলে দিয়েছে তোমায়।
দেখতে তো সহজ সরলই মনে হয়। আর ওর কি দোষ জানতে চাও? ওর দোষ ও আমার আর মীরার মধ্যে এসেছে। শুভা প্রকৃত অর্থে সহজ সরল একটা মেয়ে, ও আমাকে কিছুই বলেনি। একদিন তুমি নিজেও এই মেয়েটার মায়ায় পড়ে যাবে, দেখে নিও। তাই নাকি? ভুল ধারণা তোমার। তুমি বিয়ে করা বউকে এত কষ্ট দিচ্ছ, এটা যদি মীরাকে জানায় তখন ভাবি তাহলে হবে তোমাদের চরম ভুল। আর এর ভয়ঙ্কর ফল ভোগ করবে ওই মেয়ে, যার জন্য দায়ী থাকবে তুমি। রাগে দাঁতে দাঁত চেপে নীল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো শুভা। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন এখানে? এখন কি করতে হবে আমি তো জানি না। তাই নাকি? তো তুমি কি চাচ্ছ আমি তোমায় বলে দেব এখন কি করতে হবে? শুভা এবার আর কোনো জবাব দেয় না। শুভা মনে করেছিল স্বামী তাকে আদর করবে, সে কাঙ্ক্ষিত বাসরাত আজকে রঙিন হয়ে উঠবে। এদিকে আসো। শুভা হাসি মুখে নীলের কাছে আসতে নীল পেছন থেকে শুভার চুল ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। শুভার মুখের উপরে নীলের প্রতিটি নিঃশ্বাস পড়ছে। শুভা চোখ বন্ধ করে আছে। তোর যা খুশি কর, কিন্তু আমার চোখের সামনে থেকে যা, আমাকে একা থাকতে দে, সহ্য হয় না তোকে আমার। বলেই ফ্লোরে ধাক্কা মারে শুভাকে। নীল বাইরে চলে যায়। দু হাতে খুব ব্যথা পায়, কেটে যায় হাতের কিছু অংশ। শুভা ব্যথার চেয়ে ভয় আর কষ্ট বেশি পেয়েছে। শুভা উঠে ওয়াশরুমে যায়, শাওয়ারটা ছেড়ে চিৎকার করে কাঁদে। আর পারছি না আল্লাহ, ছোট থেকে মামির অত্যাচার সহ্য করে বড় হয়েছি, ভেবেছি স্বামীর সোহাগ পাবো, কিন্তু কপাল পোড়া মেয়েদের যে কপালে কোনোদিনও সুখ হয় না, আমাকে ধৈর্য দাও প্রভু। সম্মানিত দর্শক, কিছু মেয়ের কপাল এত বেশি খারাপ হয় তাতে ধৈর্য হারালে চলবে না। আজকের গল্পের নায়িকার মতো যারা এরকম বাজে সিচুয়েশন আছে তাদেরকে আমি মঞ্জুর মোর্শেদ বলতে চাই, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করাই বুদ্ধিমানের কাজ। দুঃখের পর কিন্তু সুখ এসে ধরা দেবে। দ্বিতীয় পর্বের জন্য আগামীকাল দুপুর 2টা 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। আমাদের শুটিং এখনো চলমান। ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন।